সৌম্য চিৎকার করে উঠল, না। তার চারপাশের সবকিছু দুলে উঠল, একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যেতে চাইছে। তার শরীর শূন্যে উঠে যাচ্ছে। নন্দিনী হঠাৎ উঠে দাঁড়িয়ে গেল। না, আমরা সৌম্যকে যেতে দেব না। সে হাত বাড়িয়ে সৌম্যকে ধরে ফেলল। রুদ্র দৌড়ে গিয়ে সৌম্যর হাত চেপে ধরল। তিনজন একসাথে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। ঘরের বাতাস আরো ভারী হয়ে গেল, অন্ধকার আরো গাঢ় হয়ে এল। তোমরা তাকে বাঁচাতে পারবে না, সেই ছামূর্তি চিৎকার করে উঠল। সৌম্য কেঁপে কেঁপে বলল, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি এবার পালাব না, আমি লড়ব। চারপাশের অন্ধকার কেঁপে উঠল। হঠাৎ করেই ছায়াটা বিকট এক চিৎকার দিয়ে পেছনে সরে গেল। আলো ফিরে এলো। ঘরের সবকিছু স্থির হয়ে গেল। নন্দিনী আর রুদ্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। সৌম্য কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল। সেই ছায়া মুছে গেছে, কিন্তু কি সত্যিই সব শেষ, নাকি এটা কেবল শুরু? ঘরে নিস্তব্ধতা নেমে এসেছে। সবাই হাঁপাচ্ছে, যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। সৌম্য ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে গেছে, যেন সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। নন্দিনী ও রুদ্র কথা বলার শক্তি পাচ্ছে না, কিন্তু এক অদ্ভুত অনুভূতি এখনো বাতাসে ঝুলে আছে। সবকিছু কি সত্যিই শেষ, নাকি কিছু একটা এখনো রেগেছে? সৌম্য হাতের তালু দিয়ে মুখ ঢাকল। তার মনে হচ্ছে কিছু একটা এখনো ঠিক নেই। সে গভীর শ্বাস নিল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ও কি সত্যিই চলে গেছে? নন্দিনী আর রুদ্র তার দিকে তাকালো। কেউই নিশ্চিত নয়। নন্দিনী আস্তে করে বলল, আমার মনে হচ্ছে নাও চলে গেছে, যেন ও এখনো কোথাও কাছেই আছে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। সৌম্য শ্বাস নিতে কষ্ট অনুভব করল। তার মনে পড়ল সেই ফিসফিসে কণ্ঠস্বর, সেই ফ্যাকাশে চোখ। এখনো যেন তার কানে বাজছে। এখনো সব শেষ হয়নি। সৌম্য, তার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ তুলে তাকালো। ঘরের কোণে ছায়া জমাট বেঁধে আছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নন্দিনী আর রুদ্র তার দিকে তাকিয়ে আছে আতঙ্কিত দৃষ্টিতে। রুদ্র ফিসফিস করে বলল, ও এখানে আছে, আমরা এখনো ওর নাগালের মধ্যেই আছি। সেই মুহূর্তে জানালার কাছে একটা ছায়া দেখা গেল। একটা ভয়ঙ্কর ছায়া। একটা হাত জানালার ওপাশ থেকে সৌম্যর দিকে বাড়িয়ে আছে। সৌম্য আতঙ্কে চিৎকার করে উঠল। নন্দিনী তার হাত চেপে ধরল। রুদ্র পেছনে সরে গেল। সেই ছায়াটা জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারের গভীর থেকে ফিরে এসেছে। সত্যিই কি শেষ হয়নি, নাকি এবার শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়? ঘরের বাতাস থমথমে। নন্দিনী, রুদ্র আর সৌম্য নিঃশ্বাসও নিতে পারছে না ঠিকভাবে। জানালার ওপাশে যে ছায়াটা দাঁড়িয়ে ছিল, এখন সেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি রেখে যাচ্ছে চারপাশে। সৌম্য ফিসফিস করে বলল, ও চলে গেল। কিন্তু রুদ্র মাথা নেড়ে বলল, না, ও এখনো আছে, ঠিক এখানেই আছে। হঠাৎই বাতাসে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। ঠান্ডা, কর্কশ আর অস্বাভাবিক। তোমরা ভাবছো সব শেষ? হা 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 হা, এটা তো কেবল শুরু। ঘরের আলো এক মুহূর্তে কমে এলো। নন্দিনী চিৎকার করে উঠল। সৌম্যর পা থেকে শক্তি হারিয়ে যেতে লাগলো। চারপাশটা যেন ধোঁয়ার মতো ঘোলা হয়ে আসছে। তার কানে আবার সেই কণ্ঠস্বর বাজতে লাগলো, সৌম্য, তুমি আমার অভিশাপ মুক্ত করতে চেয়েছিলে। খুব ভুল করেছো। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল, বাতাস স্থির হয়ে গেল। কিন্তু সৌম্য বুঝতে পারল, এটা ঝড়ের আগের নিস্তব্ধতা। বিপদ এখনো কাটেনি। নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, আমরা এখন কি করব? রুদ্র তাকিয়ে বলল, আমাদের ওর আসল পরিচয় জানতে হবে। ওকে কেন আমাদের পিছনে লেগেছে? সৌম্য ধীরে ধীরে বলল, আমার মনে হচ্ছে উত্তর আছে পুরনো সেই জায়গাটায়, যেখানে প্রথমবার আমি ওকে দেখেছিলাম। নন্দিনী আর রুদ্র বিস্মিত হয়ে তাকালো। রুদ্র বলল, তুই কি বলছিস? আমাদের আবার ওখানে যেতে হবে? সৌম্য মাথা ঝাঁকাল। আমাদের সত্য জানতে হবে, নয়তো এই আতঙ্ক কখনোই শেষ হবে না। তিনজন পরস্পরের দিকে তাকালো। বাইরে রাত গভীর হয়ে আসছে। চাঁদের আলো ঝাপসা হয়ে গেছে। একটা
একটা শীতল বাতাস বইতে শুরু করেছে। আর দূরে, অন্ধকারের মধ্যে, দুটি ফ্যাকাশে চোখ জ্বলজ্বল করছে। সৌম্য, নন্দিনী আর রুদ্র ধীরে ধীরে বাড়ির বাইরে বের হলো। রাত গভীর, চাঁদের আলো যেন হারিয়ে গেছে কালো মেঘের আড়ালে। চারপাশে শুধু অন্ধকার আর শীতল বাতাসের শো শো শব্দ। তারা তিনজন জানে, যেই পুরনো জায়গাটায় তারা যাচ্ছে, সেটা সাধারণ কোনো জায়গা নয়। সেটা এমন এক স্থান যেখানে প্রথমবারের মতো সৌম্য ছায়াটাকে দেখেছিল। তিনজন গাড়িতে উঠল। ইঞ্জিন চালু হতেই রুদ্র পেছনে তাকিয়ে দেখল। পেছনের জানালায় একটা ছায়া দেখা যাচ্ছে। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সৌম্য, পেছনে তাকাস না, কিন্তু ও আমাদের দেখছে। নন্দিনী আতঙ্কিত হয়ে বলল, আমরা কি পালাতে পারবো? সৌম্য শক্ত কণ্ঠে বলল, আমাদের পালানোর জায়গা নেই। আমাদের ওর রহস্য ভেদ করতেই হবে। গাড়ি এগিয়ে চলল, বনের সরু রাস্তার দিকে। চারপাশের গাছগুলো অদ্ভুতভাবে দুলছে। সারা রাস্তা নিস্তব্ধ, কোনো পাখির ডাক নেই, কোনো প্রাণের চিহ্ন নেই। শুধু একটা অনুভূতি, কেউ যেন তাদের ছায়ার মতো অনুসরণ করছে। হঠাৎই বাতাসে আবার সেই চাপা হাসির শব্দ। গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। রুদ্র ব্রেক কষে দাঁড়িয়ে গেল। আমাদের গাড়ির সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে। সৌম্য আর নন্দিনী আতঙ্কে তাকালো। আলো না থাকলেও তারা স্পষ্ট দেখতে পেল একটা ছায়া, দুটি ফ্যাকাশে চোখ নিয়ে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার কি সত্যিই তারা ছায়ার অভিশাপের ফাঁদে আটকে গেল? সৌম্য, নন্দিনী আর রুদ্র কি পারবে এই ছায়ার হাত থেকে পালাতে? নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু? গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার ফ্যাকাশে চোখ দুটো জ্বলজ্বল করছিল অন্ধকারের মধ্যে। সৌম্য অনুভব করল, সময় শেষ হয়ে আসছে। এই অভিশাপ যদি আজ ভাঙা না যায়, তবে তারা কেউ আর বেঁচে ফিরতে পারবে না। নন্দিনী কাপা গলায় বলল, আমরা এখন কি করব? রুদ্র বলল, আমাদের শেষবারের মতো চেষ্টা করতে হবে। সৌম্য চোখ বন্ধ করল। তার মাথার ভেতর অতীতের সবকিছু আঁকে আঁকে ভেসে উঠল। সেই পুরনো বাড়ি, সেই প্রথমবার দেখা ছায়া, সেই ভয়ঙ্কর রাত, যখন সে ভুল করে এই আত্মাকে মুক্ত করেছিল। এখন সময় এসেছে শেষ সিদ্ধান্ত নেওয়ার। সে গভীর শ্বাস নিল, তারপর সাহস সঞ্চয় করে ছায়াটার দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে শক্ত গলায় বলল, তুমি কি চাও? অন্ধকার নড়ে উঠল। সেই আত্মার কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর একটা কর্কশ স্বরে ফিসফিস করে বলল, আমি মুক্তি চাই, আমি আমার ঠিকানা চাই। সৌম্য বুঝতে পারল, এতদিন এই আত্মা প্রতিশোধ নিতে চায়নি। ও শুধু চাইছিল নিজের হারানো শান্তি ফিরে পেতে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তবুও সে বলল, আমি জানি আমি ভুল করেছিলাম, আমি তোমার কষ্টের কারণ হয়েছিলাম, কিন্তু এবার আমি তোমাকে মুক্তি দিতে চাই। আত্মাটা স্থির হয়ে গেল। চারপাশের বাতাস ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারপর একটা মৃদু দীর্ঘশ্বাসের শব্দ হলো। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ফ্যাকাশে চোখ দুটো বন্ধ হয়ে গেল, আর বাতাসে একটা শান্ত ফিসফিস শব্দ শোনা গেল। শেষ পর্যন্ত আমি মুক্তি পেলাম। চারপাশের সব অন্ধকার মিলিয়ে গেল। গাড়ির হেডলাইট আবার জ্বলে উঠল। নন্দিনী, রুদ্র আর সৌম্য বিস্ময়ে তাকিয়ে রইল। এতদিনের ভয়, আতঙ্ক, শীতল অনুভূতি, সব যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। সবকিছু কি সত্যিই শেষ হলো? সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো, অনেক দিন পর বুকের ওপরের ভারটা নেমে গেছে। রুদ্র আস্তে করে বলল, আমরা বেঁচে গেছি। নন্দিনী হাসল, চোখের জল সামলাতে সামলাতে বলল, হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। তারা ধীরে ধীরে গাড়ির ভেতর ঢুকল। সৌম্য একবার শেষবারের মতো জানালার বাইরে তাকালো। বনের ভেতর চাঁদের আলো পড়েছে, একটা হালকা কুয়াশার মধ্যে। তার মনে হলো, কেউ যেন ওদের বিদায় জানিয়ে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করলো, আর পেছনে গেল। শেষ হয়ে গেল, কিন্তু সত্যিই কি সব শেষ? নাকি কিছু রহস্য থেকে গেল সময়ের অতল গহ্বরে?